সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করে থাকি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে, এ সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি অত্যন্ত একজন প্রিয় মানুষকে। আসুন পরিচিত তার সাথে। আমার সাথে আছেন অ্যাডভোকেট সাহারা খাতুন, মাননীয় এমপি, সাবেক মন্ত্রী, স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বর্তমানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি, ভালো আছি। গত সরকার 2009 নির্বাচিত হয়েছিল, তখন আপনি দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এবং দুটি মন্ত্রণালয়ের সঠিকভাবে এবং একজন সফল মন্ত্রী হিসেবে আমরা আপনাকে জানি। সেক্ষেত্রে সরকার কিন্তু ভীষণ 21 কিন্তু নিয়েছিল তখন, কিন্তু আপনার যখন 2009 যে নির্বাচন হয়েছিল। এখন কিন্তু এবছর হচ্ছে কিন্তু আপনার কিন্তু ভীষণ 2041। 21টাকে আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছি নাকি সেটাকে লক্ষ্য নিয়ে আবার সামনের দিকে আবার 41 নিয়েছি? বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমরা যখন 2009 সরকার গঠন করেছি, অর্থাৎ 2008-এর 29শে ডিসেম্বর যে নির্বাচনটা আমরা করেছি, সেই নির্বাচনের আগে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তখনকার সভানেত্রী, তিনি নির্বাচনী ইশতেহার তিনি ঘোষণা করেছিলেন। সেই নির্বাচনী ইশতেহারে তিনি বলেছিলেন 2021-এর কথা, এবং সেই ওনার যে ভিশনটা ছিল 2021, সেই 21 হবে আমাদের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধু সেই রাজ্য, সেই সোনার বাংলা কিভাবে গড়ে তোলা যায়, সেটাই হলো 2021-এর মূল প্রতিপাদ্য বিষয়। তো আমরা সেভাবে কাজ করে যাচ্ছি, আমরা অনেক দূর এগিয়েছি। আমি বলবো বিগত 5 বছরে আমরা অনেক দূর এগিয়েছি, এবং সেই 5 বছরের পরে যে আরেকটা নির্বাচন, যেটা, কারণ 5 বছর পর পরই আপনার জাতীয় সংসদে নির্বাচন হয়ে থাকে, এটাই হলো আমাদের সাংবিধানিক ধারা। যখন নির্বাচনী ইশতেহার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন আবার ইশতেহার দিয়েছিলেন এই 5 বছরকে উপলক্ষ করে, তখন তিনি 2041 সালের কথা বলেছিলেন যে আরো কি করে আমাদের দেশকে উন্নয়নশীল দেশ হিসাবে, যখন নাকি আর কি বলবো যে আমাদের দেশ তখন আর কারো কাছে হাত পাতবে না, আমাদের দেশ একটা উন্নয়নশীল দেশ হিসাবে সারা বিশ্বে পরিচিত হবে। 2021 সাল এখনো কিন্তু আমাদের সামনে আসেনি। বিভিন্ন সময় আমি অবশ্য আমার বক্তব্যে বলি যে আমাদের যে ভিশন, মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন 2021 সালের মধ্যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি দেশ হিসাবে তিনি গড়ে তুলবেন, এবং যেটার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন, যে স্বপ্ন, সেটা লালিত স্বপ্ন, সেটা পূরণ হবে। আমি বলি যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং আরো যাবে, আমি যেটা বলি 2021 লাগবে না, তার আগেই আমরা ইনশাল্লাহ এই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। কাজে আমি বলতে চাই সেজন্যই যে মানুষের, প্রত্যেকটা মানুষের একটা ভিশন থাকে, ঠিক তেমনি আমাদের এই বাংলাদেশের একটা ভিশন আছে। আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের গরিব দুঃখী মানুষের নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা। তিনি এই দেশে গণতন্ত্র এনেছেন, এবং এই দেশটাকে কিভাবে উন্নয়নশীল দেশ হিসাবে গড়ে তোলা যায়, তিনি সেইটাই আমাদের দেশের মানুষের কাছে, সরকারকে দিয়ে কিভাবে এটা এই লক্ষ্যে পৌঁছানো যায় কাজ করে, তিনি সেটাই, সেজন্যই তিনি নির্বাচনী ইশতেহারে 2021 সালকে সামনে রেখে আজকে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ এগিয়ে যাব। 2021 সালের আগেই আমরা ইনশাল্লাহ আমরা সেই ভিশনে পৌঁছবো, এবং ইনশাল্লাহ আমি বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ইশতেহারে 2041 সালের কথা বলেছেন, একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, ইনশাল্লাহ আমরা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ 2041 সালের মধ্যে ইনশাআল্লাহ উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবেই হবে। গণতন্ত্র সুশাসন নিয়ে আমরা কথা বলছিলাম, যেটা হচ্ছে যে বর্তমান আগের যারা বিরোধী দল আছে, অন্য যে দলগুলো দেশকে অনেক উন্নয়ন দিকে এগিয়ে নিচ্ছে হলে সকলের সহযোগিতা একান্তভাবে দরকার। কিন্তু আগের বিরোধী দল বিএনপি কিন্তু বলছে যে তারা গণতন্ত্র দেশে নেই, সুশাসন ঠিকমতো পাচ্ছে না এবং সুশাসন ঠিকমতো প্রয়োগ করা হচ্ছে না। আসলে আপনি বিষয়টি কিভাবে দেখছেন? গণতন্ত্র কিভাবে আসে? তারা ওই গাড়ি পুড়িয়ে মানুষ মারা, গণতন্ত্র কি আসে
ওই মানুষকে বাধাগ্রস্ত করা, জি। বোমা মারা, জি। এটাই কি গণতন্ত্র? আমিও আপনার কাছে এটা প্রশ্ন রাখলাম। আরেকটি বিষয়, কাজেই জি গণতন্ত্র যেভাবে আসার, জি ইনশাল্লাহ আমরা সেইভাবে কাজ করছি। জি শত বাধা বিপত্তি হুম, আমরা উপেক্ষা করে জি শেখ হাসিনার নেতৃত্বে হুম, আমরা গণতন্ত্র রক্ষার জন্য জি আমরা 2014 সালের 5ই জানুয়ারি হুম, আমরা এই দেশে আমরা সেই সাংবিধানিক ধারাবাহিকতাকে আমরা রক্ষা করার জন্য, জি গণতন্ত্রকে রক্ষা করার জন্য জি আমরা নির্বাচন করেছি। জি ইনশাল্লাহ এই গণতন্ত্র এগিয়ে যাচ্ছে জি। এবং যাবে। সকলের সহযোগিতা দরকার, কিন্তু তারা চাচ্ছে, বিরোধী দলও চাচ্ছে, সাবেক বিরোধী দল তারাও চাচ্ছে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য এবং যে কোনো আলোচনায় বসার জন্য। এটা কি আসলে কি তারা চাচ্ছে না, চাচ্ছে আপনারা বসছেন না নাকি? এই ধরনের কিছু প্রশ্ন আমরা মিডিয়াতে দেখেছি আর কি। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আর কি? দেখুন, নির্বাচনের আগে আমরা অনেক চেষ্টা করেছি তাদের সাথে আলোচনায় বসার বসার জন্য। জন্য। জি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে বেগম খালেদা জিয়াকে টেলিফোন করেছিলেন। জি আপনারা নিশ্চয়ই জানেন, বিশ্ববাসী শুনেছেন, বাংলাদেশের মানুষ শুনেছে যে যখন নাকি টেলিফোনে কথা বলতে তিনি চেয়েছেন, হুম, একজন প্রধানমন্ত্রী আরেকজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছেন, সেখানে বেগম খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী কিভাবে এক সারাক্ষণ ঝগড়াই করে গেলেন। জি এটা কি গণতন্ত্রের ব্যবহার? আচ্ছা এটা কি গণতান্ত্রিক ধারা? এবং আমাদের নেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কথাই বলতে দিলেন না, আচ্ছা তিনি সারাক্ষণ ঝগড়াই করে গেলেন, ঝগড়াই করে গেলেন। জি এটা মানুষ শুনেছে, মানুষ সিসি বলেছে, জি আমরা কিছু বলতে চাই না। আচ্ছা কাজেই আজকে আজকে ওনারা বলছেন ওনারা পরামর্শ দিবেন। জি। কিভাবে আপনাদের দিবেন? উন্নয়নকে, আপনাদের যে ভিশন আছে সেটা নিয়ে হয়তো বা পরামর্শ দিতে পারে। আপনাকে এটা রিসিভ করছেন নাকি, আমি বিষয়টা একটু জানতে চাচ্ছি আর কি। আমি তো আগেই বলেছি, ওনারা কি দেশের উন্নয়ন চান? আমি আপনাকে প্রশ্ন করি, জি বেগম খালেদা জিয়ারা বিএনপি কি দেশের উন্নয়ন চান? ওনারা জাতির বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জি 21 বছর দেশ শাসন করেছে, শোষণ করেছে, আমি বলবো জি এই 21 বছরে তারা কি করেছে জি একটা কিছু আপনাকে দেখান। জি আপা, আমরা এই উন্নয়নটা তারা করেছে। জি আমরা উন্নয়নের কথা আরো শুনবো, তার আগে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলসের সৌজন্যে ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। অত্যন্ত একজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন, অ্যাডভোকেট সাহারা খাতুন, মাননীয় এমপি এবং সাবেক মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ এবং একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মাননীয় এমপি, আমি যে কথাটি বিরতির আগে বলেছিলাম যে আসলে বিরোধী দল চাচ্ছে, সাবেক বিরোধী দল তারা আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য উন্নয়নের পথে, আপনি বলছেন তারা আসলে উন্নয়ন চায় কিনা। আমরা আসলে মানে যদি আলোচনায় যদি না বসি তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আসলে তারা উন্নয়ন চায় কিনা? আসলে সময় আসুক, তখন তারা প্রস্তাব দিলে আমরা সেটা ভেবে দেখবো। মানে এখন সময়। 5 বছর আমাদেরকে জনগণ আমাদেরকে এই ক্ষমতায় বসিয়েছে ভোট দিয়ে। আচ্ছা বিগত 5ই জানুয়ারি 2014। জি। তারা এর আগে তারা তো এই নির্বাচনকে মেনে নিচ্ছে না আর কি এখন পর্যন্ত। তারা মেনে নিচ্ছে না। জি এখন তারা মেনে, জনগণ যদি মেনে নেয়, তারা মেনে নেওয়া নিল কি না নিল জি। সেটা আমাদের কাছে আপনি বড় যে কথা। স্বরাষ্ট্রমন্ত্রী, তারাও জনগণ যদি মেনে নেয়, বিরোধী দলীয় সাবেক বিরোধী দলীয় নেত্রী বলেছে যে রমজানের পরে তারা জোরালো কোনো কর্মকাণ্ডে যাবে আর কি, কর্মসূচি যাবে রাজনীতি। তাহলে দেশের পরিস্থিতি আপনার যেভাবে আগাচ্ছেন সেখানে তো আসলে বাধা হয়ে দাঁড়িয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি। তাদের এই কর্মকাণ্ড তো বিগত 5 বছরও দেখেছি। জি তারা কোনো কিছুতেই কোনো কিছু মানেনি। আচ্ছা তারা যখন এই সকল জ্বালাও পোড়াও যখন এইসব কর্মকাণ্ড চালিয়েছিল, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া, জি পরীক্ষা, জি। সেটা পর্যন্ত দেশের তারা অর্থনৈতিক অবস্থা। এটা কি তাদের উন্নয়নের ভাষা? এটা কি তাদের গণতন্ত্রের ভাষা? জি যে একটা মানে পরীক্ষা দিতে যাবে ছেলেমেয়েরা, জি সেইখানে তারা আমরা রিকোয়েস্ট করেছি অন্তত পরীক্ষার জন্য তোমরা এটা স্টপ করো, জি সেটা তারা করেনি। আচ্ছা। বরঞ্চ তারা সেই যারা নাকি ছেলে মেয়েরা স্কুল কলেজে গেছে তাদের উপর বোমা মেরেছে। জি একটা মেয়ের ছবি এখনো আছে, জি যে মেয়েটিকে রিক্সা দিয়ে যাচ্ছিল তার মার সাথে, তার উপরে বোমা ফেলেছিল। এটাই কি উন্নয়নের ধারা? আচ্ছা এটাই, তাইলে কি আমরা কি বলবো? তারা জি। কি আমাদেরকে দিবেন? জি আপনাদের বেগম খালেদা যে আমাদেরকে কি পরামর্শ দিবেন আচ্ছা বলুন? আমরা তো সবারই পরামর্শ চাই, জি কিন্তু
জ্বালাও পোড়াও যারা নাকি করবে, যারা নাকি যুদ্ধ অপরাধীদের বিচার চাবে না, তারা কি দেবে? তারা বলবে যে তাদের পরামর্শ হবে যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধ করো। নো, এটা তো হতে পারে না। যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হয়েছে, আমাদের নেত্রী, আমার নেত্রী বলেছেন এই বিচার চলবে। এবং আপনারা জানেন কসাই তাদের মোল্লার বিচার হয়ে তার ফাঁসি হয়েছে, ফাঁসি কাছে তাকে ঝুলানো হয়েছে। ঠিক তেমনি ভাবে যতদিন পর্যন্ত যুদ্ধ অপরাধীদের আমাদের দেশে থাকবে তাদেরকে একে একে সবাইকে, আপনি কি বলছেন তাদের বিচার বাংলার মাটিতে হবেই আর কি, বাংলার মাটিতে হবে জনগণকে, এবং তাদের যেভাবে তাদের শাস্তি, আদালত যে শাস্তি দেবে সেই শাস্তি তাদের ভোগ করতে হবে। মাননীয় এমপি, একটি বিষয় হচ্ছে যে এখন হচ্ছে যে আপনি দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়। সরকার কিন্তু ভীষণ যখন 2041 ঘোষণা করেছে, তারা কিন্তু প্রতিটা মন্ত্রণালয়কে আরো গতিশীল করার জন্য কিন্তু প্রত্যেক মন্ত্রণালয়কে মানে বলেছেন যে আরো গতিশীল করতে হবে, এমপিদেরকে বিভিন্ন ধরনের বলছে যে আপনার এলাকার উন্নয়ন করতে হবে। এখন আপনি সুনিশ্চিতভাবে আসলে কোন বিষয়টিকে প্রতিবন্ধকতা দেখছেন সামনে, যে উন্নয়নের পথে কোনো বাধা আছে কিনা, বা কোন কোন বিষয়গুলো আমাদের অতিক্রম করতে হবে আর কি? দেখুন, আমাদের একমাত্র আমি বলবো যে বিএনপি, জামাত, শিবির তারা যে সকল প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাচ্ছে, এই প্রতিবন্ধকতাগুলো যদি না থাকে এবং তারা যে সব তাদের জ্বালাও পোড়াও বিভিন্ন রকমের আপনার বোমা হামলা, কি বলে গুপ্ত হত্যা, এগুলো যদি তারা বন্ধ করে, তাহলে এই সকল প্রতিবন্ধকতা যদি বন্ধ হয়, তাহলে ইনশাল্লাহ আমাদের যে উন্নয়নের ধারা, ইনশাল্লাহ আমাদের উন্নয়নের ধারা আরো গতিতে এগিয়ে যাবে। কিন্তু তারা, আপনি মনে করছেন তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সেখানে চালাতে পারবে না? আপনারা অনেক জায়গায় এখনো তারা রাজনৈতিক কর্মকাণ্ড বা কোনো প্রোগ্রামের জন্য তারা আপনাদের সময় চাচ্ছে বা স্পেস চাচ্ছে, কিন্তু আপনারা সেটা দিচ্ছেন না, এই ধরনের কোনো কথাও আসছে? না, এটা ঠিক নয়। যেখানে দেওয়ার সেখানে দেওয়া হচ্ছে, কিন্তু যেখানে দেখা যাচ্ছে ওখানে দিলে পরে অসুবিধা আছে, সেইগুলো হয়তো তাদেরকে কতগুলা বেঁধে দেওয়া হচ্ছে যে এই সকল নিয়ম কানুনের মধ্যে থেকে তোমাদেরকে কাজগুলা করতে হবে। এটা দেওয়া হচ্ছে না, সেটা ঠিক না। কিছুদিন আগেও তো তারা পথযাত্রা যেটাই হোক তারা করেছে, কই বাধা তো দেওয়া হয়নি। তাদেরকে বলা হয়েছে এইভাবে আপনারা করবেন, আপনাদের কেউ বাধা দিবে না। মাননীয় এমপি, আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে এখন যে উন্নয়নের কিছু প্রতিবন্ধকতা, মাঝে মাঝে দেখি যে আপনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ব্যাঘাত হচ্ছে, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়, আমরা যেটা আপনাদের অনেকেই বলছে যে বিচ্ছিন্ন ঘটনা আর কি, এগুলোর জন্য কিন্তু আসলে মানে অনেক সময় কিন্তু উন্নয়নের পথে কিন্তু একটা বাধা হিসেবে দাঁড়িয়ে থাকে আর কি। আপনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিষয়টি কিভাবে দেখছেন আর কি? বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, এটা ঘটতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে আমরা সেই ব্যাপারটি আমরা দেখছি না। এটা আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে পর্যন্ত সেই সকল বিষয়গুলো তিনি মনিটরিং করে থাকেন। কাজে এখানে কেউ পিছলিয়ে যাবে বা কাজকে এড়িয়ে যাবে এটা কিন্তু করার কোনো উপায় নেই, তাকে করতেই হবে, মানতেই হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তিনি ডাইরেকশন দিয়ে দেন সেইভাবে তাকে চলতেই হবে। কাজে এটা সাময়িক হয়তো একটা বিচ্ছিন্ন ঘটনা, ওই হয়তো সাময়িক একটা ঘটনা ঘটলো এবং সাময়িক কিছু সেখানে ব্যাঘাত ঘটলো, কিন্তু তার মানে হয় না এই না এটা চিরদিনের জন্য বা চিরকালের জন্য এটা ঘটে গেল। আপনি দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, আমরা সর্বশেষ দেখেছি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, সেখানে দেখেছি আমরা বেশ উন্নত করেছে সরকার, ডিজিটাইজেশন যেটা করার কথা বলছে সেখানে কিন্তু অনেক উন্নত হয়েছে, কিন্তু সেখানে আর কি কি করা দরকার বলে আপনি মনে করছেন? নতুন একজন মন্ত্রী আসছে, সেই মন্ত্রণালয়ে আসলে কি করা দরকার? সেখানে আমাদের যেটা করা দরকার, সেটা যেই মন্ত্রী মহোদয় আছেন তিনি সেটা দেখে নিশ্চয়ই সেটা উন্নয়নের জন্য, আমি যতক্ষণ ছিলাম আমি যেমন কাজ করেছি, আমার বিশ্বাস যে মন্ত্রী মহোদয় আছেন তিনিও কম অভিজ্ঞতা সম্পন্ন নয়, তিনিও সেটা দেখে যাতে আরো উন্নয়নমূলক কাজগুলো করা যায় সেটা উনি করেও যাচ্ছেন। ইনশাল্লাহ সেটা তো আমাদের উন্নয়ন হবে এবং এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি ঢাকার এমপি, সেক্ষেত্রে ঢাকাতে আমরা অনেকগুলো সমস্যা আমরা চিহ্নিত করেছি, যেটা হচ্ছে যানজট সমস্যা, রাস্তাঘাটে কিন্তু এখনো বেহাল অবস্থা, কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখি, কিন্তু মানুষ রাজধানীর বুকে এই ধরনের আপনার উন্নয়নের কথা বলছেন, আমরা জানি বেশ উন্নয়ন হয়েছে দেশ, কিন্তু এই জায়গাগুলো এখনো, যে জায়গাগুলোতে এখনো আমরা ল্যাকিংস আছে সেগুলোকে আমরা কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না, বা আমরা কি করছি কিনা, বা সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা আর কি? পরিকল্পনা অবশ্যই আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ফ্লাইওভার, আপনারা দেখেছেন হাতির ঝিল, সেখান দিয়েও কিভাবে ক্রসিং আমাদের, এবং আগামীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে, এবং আগামীতে মেট্রো রেল হবে, আগামীতে
পাতাল জি। ট্রেন হবে, জি। এগুলো হবে ইনশাল্লাহ। আমরা জানি যে আপনি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেছেন এবং এখন শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করছেন। সেক্ষেত্রে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়গুলো এখন নিয়েছে সেগুলো আসলে পুরোপুরিভাবে বাস্তবায়ন করার জন্য আসলে কি করা দরকার? আসলে আপনাদের কোনো পরামর্শ থাকে বা কোনো কিছু যদি থাকে আমাদেরকে একটু বলেন। আমাদের যেখানে যা বলার, জি। যেমন আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামেরও সদস্য একজন। রাইট। তো সেখানে আমাদের যখন মিটিং হয় বিভিন্ন পরিকল্পনা নিয়ে, জি। তখন সেখানে আমাদের যেখানে যা বলার আমরা সেখানে বলে থাকি জি। এবং সেখানে আমরা পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা। এবং সেটা সবাই, আমি একা দিলে তো খালি হবে না, জি। সেখানে আরো প্রেসিডিয়াম সদস্য আছে, আরো কমিটির মেম্বাররা আছে, জি। সবাই যেটা গ্রহণ করবে, জি। সিদ্ধান্ত নেবে, সেটার মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি। আচ্ছা। কাজে এখানে কোনো রকমের ব্যত্যয় ঘটে না। ব্যক্ত করেন। আপনি যদি আমাদেরকে সর্বশেষ একটু আশার বাণী শুনে আসলে কি করা দরকার, দেশ কোথায় যাবে এবং কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনারা? আমরা তো এই দেশকে আমরা নিয়ে যেতে চাচ্ছি যে আমরা একটি উন্নয়নশীল জি। দেশ হিসাবে আমরা বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা মাথা উঁচু করে আমরা দাঁড়াতে চাই। জি। আমি বলতে চাই জি। যে পিতার হাতে বাংলার স্বাধীনতা, জি। কন্যার হাতে দেশ, বিশ্বের বুকে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ। থ্যাংক ইউ আপা। আসলে আমরা চাচ্ছি যে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং বিশ্বের বুকে আমরা একটি দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো বলে আশাবাদটুকু ব্যক্ত করছি এবং আপনাদের স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন এবং শেখ হাসিনার যে স্বপ্ন আছে সেটা অবশ্যই বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে বলছি, অনুষ্ঠান সম্পর্কে এবং উন্নয়ন সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা দেশবাসীকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।